আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকের পর্বে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। শ্বাসকার্য কাকে বলে? শ্বাসকার্য সহজ কথা, তাই না? আমরা প্রশ্বাস গ্রহণ করতেছি, নিঃশ্বাস বের করে দিচ্ছি, এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বাসকার্য। মাঝে মাঝে এই জায়গাটা কিন্তু আমরা একটা ভুল করি, যেমন আমরা বলেই থাকি, সচরাচর এটা বলি, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, শ্বাসকষ্ট হচ্ছে। নিঃশ্বাস কি নেওয়া যায়? নিঃশ্বাস কিন্তু কখনো নেওয়া যায় না। নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা নিঃসরণ করে দিচ্ছি, বের করে দিচ্ছি, ওটা হচ্ছে নিঃশ্বাস। আর প্রশ্বাস হচ্ছে যেটা প্রবেশ করতেছে। তাহলে শ্বাসকার্য হচ্ছে প্রশ্বাস আর নিঃশ্বাস, দুইটা প্রক্রিয়াকে একসাথে আমরা বলবো হচ্ছে শ্বাসকার্য। ফুসফুসে অক্সিজেন গ্রহণ করতেছি, প্রবেশ করাচ্ছি, ওই প্রক্রিয়াটা হচ্ছে প্রশ্বাস। আর কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করতেছি, বের করে দিচ্ছি, ওইটা হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস। এখন এই প্রশ্বাস আর নিঃশ্বাস এই দুইটাকে একসাথে বলবো হচ্ছে শ্বাসকার্য। গেল। শ্বসন কি? শ্বসন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া তিনটা আছে: শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। এখন শ্বসন যেটা, ওখানে কি হয়, তুমি খাবার খাচ্ছ না, এই যে খাবারগুলো আমরা খাই, ওইখান থেকে আমরা শক্তি পাই। স্বাভাবিক কথা, এটা সবাই জানে, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমাকে আরেকটু ডিটেলসে জানতে হবে কি হয় জিনিসটা। আমরা যে খাবারটা খাচ্ছি ওটাতে গেল, পরিপাক হইলো। এখন পরিপাক হওয়ার পরে কোষে অ্যাবজর্ব হওয়ার জন্য সরল উপাদানে পরিণত হওয়া লাগবে। আমরা জানি আমাদের কোষ কিন্তু জটিল উপাদানগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। সেক্ষেত্রে ওই খাবারের উপাদানটাকে তার সবচেয়ে ক্ষুদ্রতম এককে ভাঙতে হবে। যেমন ভাত যদি খাও, রুটি যদি খাও, সেক্ষেত্রে ওইটাকে গ্লুকোজ পর্যন্ত যেতে হবে, কার্বোহাইড্রেট, তাই না? তবে আমিষ যদি খাও, মাছ মাংস, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যামিনো অ্যাসিড পর্যন্ত যেতে হবে, তাহলে তোমার বডি ওটাকে অ্যাবজর্ব করতে পারবে। সেক্ষেত্রে ওই খাদ্য উপাদানগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করার জন্য আমাদের এখানে তাহলে অক্সিজেনের কি কাজ? অক্সিজেনটাই হচ্ছে মেইনলি ভাঙতেছে ওই খাবারগুলোকে। এই যে প্রশ্বাসের মাধ্যমে তুমি বায়ু গ্রহণ করলা, ওইখানে মেইনলি অক্সিজেনগুলা গ্রহণ করলা। এখন ওই অক্সিজেনগুলা কোষের ভিতরে গিয়ে ওই অ্যাবজর্ব করা উপাদানগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে ফেলে। এখন ওই শক্তি পরিণত করার সাথে সাথে ওখানে আবার কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হয়। ওই কার্বন ডাই অক্সাইডগুলা আবার আমরা বের করে দিচ্ছি। তাহলে আমি শ্বাসকার্য বলার সময় যখন প্রশ্বাস আর নিঃশ্বাসটা বললাম, ওই বের হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইডটা, তখনই বের হতে পারতেছে যখন তুমি ইনহেল করে অক্সিজেনটা নিচ্ছ, অক্সিজেন ভিতরে গিয়ে তোমার শ্বসন সম্পন্ন করতেছে, শ্বসনের শক্তি উৎপন্ন হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইডগুলো আবার বের হয়ে যাচ্ছে। তাহলে শ্বাসকার্য বলতে আমরা ওই ইনহেল করা আর বের করাটাকে বুঝতেছি, কিন্তু ওই শ্বাসকার্যের ভিতরেই কার্বন ডাই অক্সাইডটা আসতেছে কিভাবে, ওইখানে শ্বসন সম্পন্ন হচ্ছে। তাহলে শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যায়, ভেঙে ক্ষুদ্র মানে শক্তির যে একদম ফর্মটা, এটা হচ্ছে আমরা এটিপির হিসাব করি। কি জন্য এটিপির হিসাবই করি? কারণ শক্তি তো আরো আছে, ক্ষুদ্র শক্তিতে পরিণত করা লাগবে যাতে তোমার বডি ওইটা ইউজ করতে পারে। আমি বললাম যে একদম ক্ষুদ্র পার্টিকেলটাই যাইতে হবে। কিরকম মনে করো তুমি, মানে একটু সহজে বুঝে, যে এটিপিটাই কেন নিব, কেন ক্ষুদ্র কণায় ভাঙবো, কেন বড় বড় কণা রেখে দিলাম না। তুমি ধরো একটা দোকান থেকে চানাচুর কিনলা, 20 টাকার একটা চানাচুর। এখন ওই চানাচুরটা 20 টাকার চানাচুর কিনে তুমি দোকানদারকে 1000 টাকার একটা নোট দিলা, দোকানদার ওইটা নিতে চাবে না, যে 20 টাকার জন্য তুমি 1000 টাকা দিচ্ছ, আমার কাছে ভাঙটি নেই, থাকলেও দিবে না। সেক্ষেত্রে তুমি এটাকে 500-500 টাকায় ভাঙলাও। ধরো 1000 টাকাটাকে এখন ভাঙায় আনবা, 500-500 করে ভাঙছো। এখন 500 টাকাও সে নিতে চাচ্ছে না, 20 টাকার জন্য 500 টাকা সে দিবে না, মানে ভাঙায় দিবেন। তারপরে তুমি এই 500 টাকা থেকে আবার 200-200-100-তে ভাঙলা, ওই 100 টাকা আবার তাকে দিলা যে 20 টাকা আমাকে এবার 80 টাকা ফেরত দেন। এবার সে তাও দিতে চাচ্ছে না, যে মাত্র 20 টাকার জন্য আমি আবার 100 টাকা ভাঙতে দিব, আমার কাছে নাই। সেক্ষেত্রে তুমি যদি একদম 20 টাকার একটা চানাচুর নিয়ে 20 টাকার একটা নোট দিয়ে দিতা, কোনো ঝামেলা হইতো, সব কাজ সহজ হয়ে যেত। এই জিনিসটাই, এটিপিটাকে আমরা এজন্যই নিই, কারণ এই শক্তিটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, বা এটা আমরা কাজ করি, মানে শক্তি আরো আরো আছে, কিন্তু এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে ওই ভেঙে শক্তিতে পরিণত করলো, মানে এটিপিতে পরিণত করলো, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, যেটা বের হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। শ্বসনের মাধ্যমে যে শক্তিটা আমরা পাই, ওই শক্তিটা আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাই। যেমন আমি এখন কথা বলতেছি,
শক্তি ব্যয় হচ্ছে। আমি হাঁটা চলা করলে, যে কোনো কাজ তুমি করো শক্তি তো লাগেই। মনে করো তুমি কোনো কাজও করলা না, আজকে সারাদিন তুমি ঘুমাইলা, ঘুমাইলে তুমি অলস বসে আসো, তোমার হার্ট কি কাজ করা বন্ধ করে দিছে? হার্ট কিন্তু পাম্প করতেই আছে। তোমার এই যে শ্বাসকার্য কি বন্ধ হয়ে গেছে? সেটা কিন্তু চলতে আছে, ফুসফুস কিন্তু এই যে প্রশ্বাস নিঃশ্বাস এটা চালাচ্ছে। তারপরে তোমার কিডনি কি বন্ধ হয়ে আছে? তুমি কি ঘুমায় থাকলে কি তোমার পি পটি পায় না? পায় কিন্তু। তাহলে ওরা যে কাজ করতেছে ওখানেও কিন্তু শক্তি খরচ হচ্ছে। যেই শক্তি বলো সব শক্তি আসবে এই শ্বসন থেকে। তাহলে শ্বসন আমরা বুঝলাম যে একটা জৈবিক প্রক্রিয়া, জৈবিকও বলতে পারো, শারীরবৃত্তীয় বলতে পারো, শারীরবৃত্তীয় প্রক্রিয়াও বলা যায়। তাহলে এই প্রক্রিয়াটায় কি হয়, অক্সিজেন কোষে যায়, কোষের কাছে যে খাদ্য বস্তুগুলো থাকে ওই খাদ্য বস্তুগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে ফেলে, ওইটাই হচ্ছে আমাদের শ্বসন। এবার অন্তঃশ্বসন, অন্ত বলতে ভেতর, তোমার ভেতরে সম্পন্ন হবে যে শ্বসনটা, শ্বসন তো বুঝলা, এবার অন্ত মানে ভেতরে সম্পন্ন হবে। এখন যেই শ্বসনটা আমি বলছি ওইটা আসলে ভেতরেই সম্পন্ন হয়। কি হয়, আমাদের অ্যালভিওলাস থাকে না, বায়ুথলি, যেটা একটু পরে আমরা এটা একটু ডিটেলস বুঝবো। ফুসফুসে অসংখ্য বায়ুথলি থাকে, ফুসফুসটা কিন্তু স্পঞ্জের মতো। তোমরা এরকম মানে নেটে অনেক অনেক অ্যানিমেশন এরকম দেখা যায় যে ওইটা হচ্ছে স্পঞ্জের মতো, স্পঞ্জের মতো। ওইখানে ভিতরে স্পঞ্জের মতো হওয়ার কারণ হচ্ছে বায়ুথলি থাকে। এই জায়গাটা দেখো একটা বাতাসের থলি, এই মাঝখানে হচ্ছে বাতাস, তাহলে অবশ্যই এটাকে আমি চাপ দিলেও চুপসা যাবে, আবার ফুলে যাবে, বাতাস ঢুকলে ফুলে যাবে, বাতাস বের হয়ে গেলে চুপসা যাবে, এরকম স্পঞ্জের মতো। তাহলে এই যে অ্যালভিওলাসটা, অ্যালভিওলাসের বাইরে দিয়ে অনেক অনেক কৈশিক জালিকা গেছে, মানে ওই যে রক্ত চলাচল করার জন্য। তাহলে এখান দিয়ে ধরো একটা কৈশিক জালিকা গেল, মানে অ্যালভিওলাসের পুরাটাকে এভাবে কভার করে। এখন ওই জালিকার ভিতর দিয়ে রক্তে দিয়েই তো হচ্ছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, মানে রক্ত দিয়ে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে প্রবাহিত হয়। এখন অক্সিজেন ধরো এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এইখানে হচ্ছে প্রবেশ করে গেল, প্রবেশ করে ওখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসলো। মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এটা হার্টের কাজটাও বোঝা লাগবে, মানে এই জায়গাটা হচ্ছে মেইনলি হার্টের কনসেপ্টটাও আসে, কারণ হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে, আবার ওই রক্তগুলা এরকম এক্সচেঞ্জ হয়ে যায়, ওই বায়ুথলিতে হচ্ছে এক্সচেঞ্জ হয়, অক্সিজেন চলে যায়, অক্সিজেন ঢুকে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অথবা কার্বন ডাইঅক্সাইড মানে যখন যেটা লাগতেছে, যেই দিকের কোষে যে রক্ত যাওয়া লাগতেছে এরকম এক্সচেঞ্জ হয়ে ওইখানে ওইটা পাঠায়। তাহলে এই যে ভিতরে কাজটা হচ্ছে শ্বসনের যে পর্যায়ে ফুসফুস গহ্বরের ভেতরে অ্যালভিওলাই সমূহ, অ্যালভিওলাই মানে হচ্ছে বায়ুথলি, অ্যালভিওলাই হচ্ছে ইংরেজিতে বলতেছে, বাংলা হচ্ছে বায়ুথলি। তাহলে এই যে বায়ুথলিগুলা, এই বায়ুথলি সমূহ অসংখ্য বায়ুথলি থাকে, অনেক অনেক। দেখো দুইটা ফুসফুস আমাদের, দুই দিকে এই ফুসফুসগুলোর ভিতরে ক্ষুদ্র 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 অনেক অনেক বায়ুথলি থাকে। তাহলে এই অসংখ্য বায়ুথলিগুলা পাশে দিয়ে আবার অনেক অনেক কৈশিক জালিকা যায়। কৈশিক জালিকা বলতে হচ্ছে অনেক চিকন শিরা ধমনী যেখানে মিলে, যেমন যে জায়গাগুলো তোমার মোটা রক্তনালীগুলো যাইতে পারে না, যেমন এখানে আমাদের এখানে যেই নালীগুলো থাকে দেখা যায় তো মাঝে মাঝে, এগুলা চোখের ভিতর দিয়ে কি যাইতে পারবে? চোখ তো অনেক সূক্ষ্ম জিনিস, এই জায়গায় হচ্ছে চিকন চিকন নালীগুলা যায়, অথবা মানে শিরার ধমনী যে জায়গাটা হচ্ছে মানে অ্যাটাচ হয়, শিরা যাইতে যাইতে একটা কৈশিক জালিকা তারপরে ধমনী হয়ে যায়, এরকম ওই জায়গাগুলো হচ্ছে আমরা এরকম কৈশিক নালী দেখতে পাই, যেটা এই অ্যালভিওলাগুলোকে ঘিরে থাকতেছে। এখন এদের গাত্রে অবস্থিত কৈশিক নালীসমূহ রক্তের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। ওই যে আমি বললাম যখন যেটা লাগতেছে, মনে করো তোমার এই দিকের কোষগুলাতে এখন শক্তি তৈরি করা প্রয়োজন, উপরের দিকের মাথা বডি অথবা পায়ের দিকে, যেদিকে কোষে যখন শক্তি উৎপন্ন করার প্রয়োজন ওখানে তখন অক্সিজেন যাওয়া লাগবে, কারণ অক্সিজেন শক্তিকে অক্সিজেন খাদ্যকে ভেঙে শক্তিতে পরিণত করবে, তাহলে অক্সিজেন যাওয়া লাগবে। তখন অক্সিজেনটাকে এক্সচেঞ্জ করে ওই দিকের রক্ত, ওইদিকে যে রক্তগুলো যাচ্ছে ওইদিকে অক্সিজেনটাকে পাঠিয়ে দিচ্ছে। আবার শক্তি উৎপন্ন করার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো, তখন ওই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার নিয়ে মনে করো ফুসফুসে যাচ্ছে, ফুসফুস দিয়ে তো আমরা আবার বাতাসটা বের করবো তাই না, নাক দিয়ে, ফুসফুস থেকে এইভাবে নাক দিয়ে বের হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে দেখো আমি যদি দেখাই, ফুসফুস থেকে আবার যখন বাতাসটা বের হয়ে যাবে, ফুসফুস থেকে দেখো এই ব্রঙ্কিওলগুলো দিয়ে, ব্রঙ্কাস দিয়ে, তারপর ষড়যন্ত্র এখান দিয়ে হচ্ছে নাক থেকে বাতাসটা বের হয়ে যাচ্ছে, তখন আবার তোমার ফুসফুসের দিকে হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড গুলাকে এক্সচেঞ্জ করে দিয়ে দিবে। তাহলে এক্সচেঞ্জ করার এই কাজটা কে করতেছে? এক্সচেঞ্জ করার কাজটাই কিন্তু তোমার হচ্ছে অ্যালভিওলাইয়ের ভিতর হচ্ছে। তাহলে ওই ভিতরে যে জিনিসটা খাদ্যবস্তু জারণ করতেছে, জারণের কাজেও সাহায্য করতেছে না, ওই ভিতরের শ্বসনটাই হচ্ছে অন্তঃশ্বসন। এই যে খাদ্য জারণের ফলে শক্তি উৎপন্ন হয় ওইটাই হচ্ছে তোমার অন্তঃশ্বসন। খাদ্য জারণ হইলেই হচ্ছে শক্তি উৎপন্ন হবে, তাহলে খাদ্য জারণের ফলে শক্তি উৎপন্ন হয়, এটা হচ্ছে দেহের ভিতরে, ভিতরের কাজ কম মানে ভিতরের শ্বসন, ওইটা হচ্ছে অন্তঃশ্বসন। নিঃশ্বাস কি? এত সহজ প্রশ্ন। নিঃশ্বাস হচ্ছে যেটা বের করে দিলাম,
আচ্ছা সহজ তো মাঝে মাঝে তোমার নাও লাগতে পারে, তুমি যদি ওই রকম পাবলিক গুলা হও যারা নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও, নিঃশ্বাস কি নেওয়া যায় না তো। তাহলে যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে, বাতাস তো ফুসফুস থেকে আসে, ফুসফুসে যায়, তাহলে ওই ফুসফুস থেকে উল্টা দিকে আসবে, মানে বের হয়ে চলে আসবে, নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যাবে, ওইটা হচ্ছে নিঃশ্বাস। মানে যেই বাতাসগুলা মেনলি ওখানে কার্বন ডাইঅক্সাইডই থাকে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত, কার্বন ডাইঅক্সাইড কিন্তু মানুষের জন্য অনেক বিষাক্ত, ওই দূষিত বায়ুগুলা বের হয়ে যাচ্ছে, বের করে দেওয়া নিঃশ্বাস, প্রবেশ করা প্রশ্বাস। তাহলে যে প্রক্রিয়া ফুসফুসের মধ্যস্থ বায়ু কার্বন ডাইঅক্সাইড যুক্ত, মেইনলি কার্বন ডাইঅক্সাইড যুক্তই থাকে, উল্টো পথে ফিরে আসে, বের হয়ে যায়, ওটাই। তারপরে আলজিহ্বা কি? আলজিহ্বা হচ্ছে গলবিলের পশ্চাৎ ভাগে উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ। এখন আলজিহ্বা আর উপজিহ্বা এই দুইটার দিকে একটু তাকাও তো, একটা আলজিহ্বা আর একটা উপজিহ্বা। ছোটবেলা আমি এই জায়গাটা অনেক বেশি গোলায় ফেলাইতাম, ছোটবেলা বলতে এই যে 9-10-এ থাকতে আমার কাছে দুইটা একই রকম মনে হইতো, মানে আমি পার্থক্য বুঝতেই পারতাম না। এখন পার্থক্যটা আমি তোমাদেরকে বলি, একটু ঠিক করে মনে রাখো। আলজিহ্বা হচ্ছে হা করলে আয়নাতে মাঝে মাঝে দেখা যায়, তুমি যদি মুখে হচ্ছে টর্চ দিয়ে হা করো, আয়নাতে এরকম একটা জিনিস দেখা যায়, এরকম একটা জিহ্বা যেটা হচ্ছে এভাবে ঝুলতেছে, আর সামনে হচ্ছে তোমার এমনি এই জিহ্বাটা, এই জিহ্বাটা। এরপরে এই যে আলজিহ্বাটা, এটা এটা হচ্ছে তোমরা আবার ছোটবেলা কার্টুন দেখলে ওই যে নবিতাকে যখন জিয়ান মারতো, ডোরেমন বলে যখন চিৎকার দিত, তখন হচ্ছে ওরে এইটাই ভাবে, মানে এটার ভিতরে ক্যামেরা যা স্টপ হয়ে তারপরে আরেকটা সিন শুরু হইতো, তখন আমি ছোটবেলায় এটা দেখতাম। তারপরে মনে রাখছিলাম এভাবে যে নবিতা যখন কান্না করতো তখন হচ্ছে আলজিহ্বা দেখা যেত। তাহলে আলাজিহ্বা যেটা, এটা হচ্ছে গলবিলের পশ্চাৎ ভাগে, পশ্চাৎ বলতে পিছনে, গলবিলের পিছনে, পিছনে একটা ছোট্ট জিহ্বার মতো অংশ ঝুলে থাকে, ঝুলে থাকে বলতে হচ্ছে এটা এইভাবেই, এরকম মানে চিত্রে আমি তোমাকে যেমন দেখাইলাম, এই যে গলবিল ওর পিছনের দিকে এই জায়গাটায়, বাইরে থেকে সেটা দেখা যায়, ওই আমি বললাম আয়না দিয়ে তুমি চাইলে দেখতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমার আলজিহ্বা। আর উপজিহ্বা যেটা, এটা মনে করো হচ্ছে তোমার কি সামনের দিকে কি থাকে, আমাদের শ্বাসনালী থাকে, এই যে শ্বাসনালী, আর পিছনে তোমার থাকতেছে হচ্ছে অন্ননালী, পিছন দিকে গেলে হচ্ছে অন্ননালী। অন্ননালী আর শ্বাসনালীকে পৃথক করার জন্য একটা ঢাকনা থাকে এই জায়গাটায়। এই ঢাকনাটা যখন তুমি খাবার খাইতে যায়, মানে ঢাকনাটা হচ্ছে তখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে খাবারটাকে ঠিকভাবে খাবারের নালীতে যাইতে দেয়। আর যখন বাতাস আসতে থাকে তখন এই জিহ্বাটা আবার বাতাসে উঠানামা করে, এরকম। তো কথাবার্তা বলার সময় এটা উঠানামা করে, তখন হচ্ছে বাতাস আসলে, বাতাসের কারণেই কিন্তু আমরা কথা বলতে পারি, তাই না? ওই বাংলা দ্বিতীয় পড়ার সময় দেখবা যে বাতাসের অনেক কাজ কাম আছে। তাহলে বাতাস যখন আসতেছে তখন এই ঢাকনাটা খুলে যায়, তখন বাতাস বের হয়, আসা যাওয়া কথাবার্তা। আর খাবার যখন যায় তখন এটা ঢাকনা হয়ে যায়। এইখানে মনে করো নালীটা, এই যে খাবারটা এবার এরকম করে ঢাকনার উপর দিয়ে গিয়ে অন্য নালীতে চলে গেল, শ্বাসনালীতে কোনো খাবার যাইতে পারবে না। খেয়াল করছো কখন আমরা কিন্তু খাবার খাওয়ার সময় কথা বলি না, পানি খাওয়ার সময় কথা বলি না, আমরা চাইলে কিন্তু এই ঢাকনাটা নিয়ন্ত্রণ করতে পারি, মুখে পানি নিয়ে এরকম করে ধরে রাখতে পারি না, এটা কিন্তু কারণ আমরা হচ্ছে ওই যে ওই শ্বাসনালীটাকে বন্ধ করে এরকম করে মুখে ধরে রাখতে পারতেছি। তারপরে যখন আমরা কথা বলতে বলতে খাই তখন হচ্ছে যে বিষম খেয়েছে, কারণ ঢাকনাটা তুমি যখন কথা বলতেছো বাতাস বের হওয়া লাগবে, তখন ঢাকনাটা উঠে আবার নামে, মানে বাতাসের সাথে সাথে ঢাকনাটা উঠানামা করতেছে, ওর কাজ করতেছে। কিন্তু তুমি যে খাবার খাচ্ছ আবার ঢাকনা খুলে যাচ্ছে, খাবারটা আবার এদিকে যায় আবার এদিকে, তখন হচ্ছে শ্বাসনালীতে যখন চলে যায় তখন আমরা হচ্ছে ওই যে কাশি দিয়ে উঠি বা বিষম খেয়ে উঠি। এটা হচ্ছে কারণ খাবারের সময় কিন্তু আমরা কোনো কথা বলি না, নিঃশ্বাস তখন বন্ধ থাকে। মানে খেয়াল করছো নাকি যে চাবাই চাবাই যখন গিলতে যাই তখন হচ্ছে নিঃশ্বাস কিন্তু বন্ধ থাকে, নিঃশ্বাস প্রশ্বাস দুইটাই বন্ধ থাকে। তাহলে ঢাকনার মতো অন্ননালী আর শ্বাসনালী, সামনের দিকের আমাদের এটা কিন্তু শ্বাসনালী, আর এটার পিছনে হচ্ছে অন্ননালী। এটাও মাঝে মাঝে ভুল করে অনেকে, সামনের দিকেটা হচ্ছে শ্বাসনালী, পিছনেরটা হচ্ছে অন্ননালী। যেরকম নিউজে আমরা মাঝে মাঝে শুনি যে তাকে শ্বাসরুদ্ধ করে বা গলা টিপে হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কখনো কি এরকম শুনি যে গলা টিপে অন্ননালী রুদ্ধ করে হত্যা করা হয়েছে? না, কিন্তু কারণ সামনে থেকে যদি তুমি চাপ দাও এক্ষেত্রে আমরা শ্বাসনালীটাকেই পাবো, অন্ননালী রুদ্ধ হয় না। অন্ননালী রুদ্ধ হলে তো মরার কি দরকার। যাই হোক, এখন অন্ননালী আর শ্বাসনালীকে পৃথক করতেছে এটা হচ্ছে আমাদের এপিগ্লটিস, যেটাকে আমরা কি বলতেছি, এই যে এপিগ্লটিস বা উপজিহ্বা। উপজিহ্বাটা তোমার হচ্ছে ঢাকনার মতো কাজ করে, আর আলজিহ্বাটা হচ্ছে এখান থেকে বাইরে থেকে দেখা যায় যেটা, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে সংজ্ঞা কিরকম লিখবো? গলবিলের পিছনের দিকে
উপরের দিকে চিত্র যখন আঁকলাম, মানে এটা তুমি আয়নাতে দেখলে একটু ভালো করে মনে রাখতে পারবা যে পিছনের দিকে আবার উপরের দিকে একটা ছোট জিহ্বার মতো অংশ থাকে, ওটা হচ্ছে আলজিহ্বা। এটা হচ্ছে আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে কাজ করে, এটা কোনো ঢাকনা না। কিন্তু এপিগ্লোটিস হচ্ছে ঢাকনা। এপিগ্লোটিসটা কিরকম, ওই যে ষড়যন্ত্র, মানে ষড়যন্ত্রের উপরের দিকে থাকবে শ্বাসনালী, আর অন্য নালীকে ঢাকনার মতো হচ্ছে পৃথক করবে, মানে ঢাকনার মতো করে হচ্ছে খাবার যাবার, পানি, তারপরে হচ্ছে বাতাস চলাচলে ওইটা সাহায্য করে। তারপরে ষড়যন্ত্রের অবস্থান কোথায়? স্বর মানে হচ্ছে যে শব্দ, আমরা শব্দ করতেছি স্বর, আর যন্ত্র, যে যন্ত্রটা আমাদের স্বর তৈরিতে সাহায্য করে। ষড়যন্ত্রের অবস্থান কোথায়? এটা হচ্ছে গলবিলের নিচে, শ্বাসনালীর উপরে। আমি যদি চিত্র দেখাই, এই যে এটা, এটা হচ্ছে আমাদের গলবিল। কেমন, কোনটা দেখো তো, কোনটা দিব, এই যে এটা হচ্ছে গলবিল, গলবিলের পেছনে, আর এটা হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালীর উপরে। গলবিলের পিছে, শ্বাসনালীর উপরে, এই যে একটা ত্রিভুজ আঁকছি না, এটা হচ্ছে ষড়যন্ত্র। কেমন, এটা হচ্ছে ষড়যন্ত্র, বুঝতে পারলাম। এরপরে চলো, ষড়যন্ত্রের অবস্থান আমরা বুঝি। ভোকাল কর্ড কি? ভোকাল কর্ড হচ্ছে এই যে শব্দ বের করার জন্য। ভোকাল কর্ড ওয়ার্ডটা তোমরা অনেক শুনে থাকবা, যে ফিজিক্সে শুনে থাকবা, মেয়েদের ভোকাল কর্ড কেন চিকন হয়, ছেলেদের তুলনায় মেয়েদের আওয়াজ কেন, ওই যে তীব্রতা তরঙ্গের অধ্যায়টাতে পড়বা যে মেয়েদের আওয়াজ বেশি চিকন হয় কারণ ওদের ভোকাল কর্ড, মানে ভোকাল কর্ডের পার্থক্যের কারণে, আবার ছেলেদেরটা ভারী হয়। এরকম প্রশ্ন কিন্তু ফিজিক্সেও আসে, বায়োলজি পড়াইতে পড়াইতে ফিজিক্স, তাই না? আচ্ছা চলো, ভোকাল কর্ড কি? ষড়যন্ত্রের দুই ধারে বিদ্যমান যে পেশিগুলা, ওই পেশিগুলোই হচ্ছে ভোকাল কর্ড। ষড়যন্ত্রে একটু আগে দেখালাম ত্রিভুজ আকৃতির, যেটা যেটা হচ্ছে গলবিলের পিছে, শ্বাসনালীর উপরে অবস্থিত। ওই তোমার হচ্ছে ষড়যন্ত্রটা, ও দুই পাশে যে পেশিগুলা থাকতেছে, ওই ষড়যন্ত্র কি বললাম, শব্দ তৈরি করতে সাহায্য করে। সেক্ষেত্রে ওই পেশিগুলোও কিন্তু মানে এই শব্দ তৈরির ক্ষেত্রে সাহায্য করতেছে। ভোকাল কর্ড কিন্তু মানে সাউন্ড তৈরি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উপজিহ্বা তো আমরা একটু আগেই পড়ছি, উপজিহ্বা আর কি এটা আলজিহ্বা তো একসাথে পড়লাম। তারপরে চলো শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী হচ্ছে বাংলায় বলে, ইংরেজিতে বলে ট্রাকিয়া। ট্রাকিয়া শুনে আবার ভয় পেয়ে যাও না, একই কথা। শ্বাসনালী, শ্বাস যাবে যে নালী দিয়ে, এটা শ্বাসনালী, ট্রাকিয়া একই কথা। এখন এটা কোথায় অবস্থিত? একটু আগে বলছি যে সামনের দিকে হাত দিলে যেটা ধরতে পারবা এটা হচ্ছে শ্বাসনালী, ওর পিছনে অন্য নালী। তাহলে সংজ্ঞাটা এভাবেই তো শুরু করা যায় যে কি হয়, এটা হচ্ছে খাদ্যনালী সামনে অবস্থিত, কারণ খাদ্যনালী পিছে, তার সামনে কি, এটা শ্বাসনালী। তাহলে খাদ্যনালীর সামনে অবস্থিত যে নালীটি ষড়যন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছু দূর গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন একটু আগে যে চিত্রটা আমরা দেখছি, এইখানে তাকাও, এই যে এখান থেকে শুরু করে একটা লম্বা পাইপ যেটা এদিকে আসছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, দুই দিকে গেছে, তারপরে এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। দেখো তো, এটাই হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে নালীটা, এটা হচ্ছে খাঁচ খাঁচ থাকে, তুমি গলায় হাত দিলেও একটু বুঝতে পারবে যে খাঁচ 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 এরকম। তো এই নালীটা একসময় দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তারপর আরো ছড়া যায়, আরো ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে পরিণত হয়ে যায়। এটাকে আমরা বলবো হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। কেমন, এই জায়গাটায় খাদ্যনালীর সামনে অবস্থিত যে নালীটি ষড়যন্ত্রের নিচের দিকে থেকে শুরু করে কিছুটা দূর গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তারপর হচ্ছে আরো ক্ষুদ্র নালিকায় পরিণত হয়, অতটুকু। এখন এই যে বায়ুর যে নলটা, মানে বাতাস যাচ্ছে যেখান দিয়ে, এই নালীটাই হচ্ছে শ্বাসনালী, শ্বাস যাবে যে নালী দিয়ে, ওটাই তো শ্বাসনালী, স্বাভাবিক। তারপরে চলো, ব্রঙ্কাই কি? ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এই দুটা একসাথে আছে, দেখো সুবিধা হবে। এখন ব্রঙ্কাই আর ব্রঙ্কিওল, ওই যে দুইটা শাখায় যে ভাগ হয়েছিল, শ্বাসনালীটা যাচ্ছিল দুইটা শাখায় যে ভাগ হয়েছিল, ওইটাই হচ্ছে ব্রঙ্কাই। শ্বাসনালী বা ট্রাকিয়া যাচ্ছে, দুইটা শাখায় ভাগ হয়েছে, এই জায়গাটুকু হচ্ছে ব্রঙ্কাই। আর ওই দুইটা শাখা আরো ছড়ায় গেছে না, আরো জালের মতো হয়ে যখন ছড়ায় গেছে, ওটা হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কাসের ক্ষুদ্র শাখাই হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কাইয়ের ক্ষুদ্র শাখা হচ্ছে ব্রঙ্কিওল। কেমন সহজ কথা। দেখো চিত্রটা যদি দেখাই, দেখছি তো একটু আগে, বুঝার কথা কিন্তু। এই যে এই নালীটা আসলো, দুইটা ভাগে ভাগ হইলো, এটা হচ্ছে ব্রঙ্কাই, দুইটা ভাগে ভাগ হইছে ব্রঙ্কাই। আরো ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে ভাগ হইলো, এটা হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাই আর ব্রঙ্কিওল আশা করি বুঝতে পারছি। প্লুরা কি? প্লুরা হচ্ছে একটা আবরণ, সবকিছু বাইরে এক একটা আবরণ থাকে। মস্তিষ্কের বাইরে আবরণ আছে, কিডনির বাইরে, সবকিছুর বাইরে একটা আবরণ থাকে, পাতলা হোক বা দুই লেয়ারের হোক, অনেক বেশি শক্ত, মানে যেরকমই হোক, আবরণী বা প্রাচীর কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই। সেক্ষেত্রে ফুসফুসের বাইরে একটা আবরণ আছে,
ফুসফুসের বাইরের আবরণটাকে আমরা বলবো হচ্ছে প্লুরা। কি বলছে দেখো তো, ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট যে পর্দা দ্বারা আবৃত, তার মানে ফুসফুসের পর্দাটা। এই জায়গাটায় যদি দেখো, এই যে আমি ফুসফুসটা লাল কালি দিয়ে আঁকছি, তার বাইরে এই যে সবুজ কালি দিয়ে যে বর্ডারটা দিছি, সবুজ না টিয়া কালারের, ক্যামেরায় কি দেখাচ্ছে জানি না। এখন এই যে বর্ডারটা আমি দিলাম, পাতলা একটা পর্দা দুইটা ফুসফুসকে হচ্ছে আবৃত করে রাখছে। এই জায়গাটা হচ্ছে প্লুরা। ফুসফুসের বাইরের আবরণকে বলে হচ্ছে প্লুরা। অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হচ্ছে বায়ুথলি। দেখো এই জায়গায় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় যে ভাগ হয়ে গেল না, ওই যে ব্রঙ্কিওল যেটা বলছি, এগুলার শেষে অনেকগুলা এরকম বায়ুথলি থাকে, ছোট 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 অনেকগুলা বায়ুথলি থাকে। এই যে দেখো এরকম বৃত্তাকার যে আঁকতেছি, ভিতর হচ্ছে বাতাস, বাতাসের যে থলি, এখন এই বায়ুথলি অসংখ্য মিলে একটা ফুসফুস গঠিত হয়। ওই ব্রঙ্কিওল গুলা যে ছড়াইলো, মানে ব্রঙ্কিওল গুলো তো শাখার মতো, মানে ব্রঙ্কাস গুলো এসে ব্রঙ্কিওল হয়ে গেল না, শাখার মতো করে ছড়াইলো, ওই ছড়ানোর লাস্টের দিকে হচ্ছে তোমার এরকম মানে শেষ প্রান্তে বায়ুথলি থাকতেছে, অনেক অনেক বায়ুথলি। তাহলে ওই বায়ুথলিগুলাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যালভিওলাস, আর বাংলায় বলবো হচ্ছে বায়ুথলি। অসংখ্য বায়ুথলিগুলা বা বায়ুকোষগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিওলাস। মানবদেহে ফুসফুসে ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত অসংখ্য বায়ুথলি, এটি হচ্ছে অ্যালভিওলাস। তারপরে মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডায়াফ্রাম। মনে রাখো, মধ্যচ্ছদার আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রাম, আরেকটা নাম না, মানে ইংরেজি নাম হচ্ছে ডায়াফ্রাম। দেখো তো এটা কতবার আসছে, তার মানে গুরুত্বপূর্ণ, এই যে অনেক বেশিবার আসছে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন আমি তোমাকে বলি ডায়াফ্রাম কি। বক্ষ আর উদর, এই দুইটা জিনিসের পার্থক্য বুঝি আগে, এটা বলতে হবে। বক্ষ হচ্ছে বুকের দিকের অংশটা, উদর হচ্ছে পেটের দিকের অংশটা। তাহলে একটা পোকা কল্পনা করো, পোকা কল্পনা করলে সহজে বুঝতে পারবা। ধরো একটা পোকা আমি আঁকি, একটা পোকা এরকম এরকম কেমন, ধরো কিছু একটা পোকা এটা। এখন এই যে পোকাটা, এই পোকাটার এই জায়গাটা দেখো তো, এটা হচ্ছে ওর বক্ষ, আর ওর পেটের দিকের অংশটা এটা হচ্ছে ওর উদর। এই যে বক্ষ গহ্বর, মানে একটা ফাঁকা জায়গা তো আছে, সেখানে জিনিসপাতি অঙ্গ প্রত্যঙ্গ আছে। এখন এই যে ফাঁকা জায়গা, যে বক্ষ গহ্বরটা আর পেটের দিকে যে গহ্বরটা, এই দুইটা গহ্বরকে পৃথক করছে। কারণ বুকের দিকে আমাদের কি আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, আর নিচের দিকে হচ্ছে তোমার পাকস্থলী, তারপর হচ্ছে নাড়িভুঁড়ি না, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। তাহলে এই জিনিসগুলোকে আলাদা করা লাগবে না? আলাদা করার জন্য একটা পাতলা পেশিবহুল ছাতার মতো আর কি, ফ্লেক্সিবল একটা পর্দা, ওইটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটা আমি যদি তোমাকে চিত্রটাতে দেখাই, এই চিত্রটা কিন্তু আমি আঁকছি, এই যে হিয়ার ইট ইজ, এটা এই যে ছাতার মতো না, ছাতার মতো, এই যে এরকম ছাতার মতো প্রসারিত, এই জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ও কি করতেছে দেখো তো, এই যে বক্ষ গহ্বর, এই যে আমাদের ফুসফুস বুকের, আর নিচের দিকে কি আছে, উদর গহ্বর, পৃথক করে রাখলো না, এই যে পৃথক করে রাখতেছে, এটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা কিন্তু তোমার প্রশ্বাস নিঃশ্বাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মধ্যচ্ছদা যখন এভাবে নিচে নেমে যায়, দেখো ও যখন এভাবে নিচে নেমে যায়, জায়গা বেশি হয়ে যাচ্ছে না, দেখো তো এটা এভাবে যদি নিচে নেমে আসে, এতটুকু জায়গা আমি পেয়ে গেলাম, এই যে এতটুকু জায়গা, এই জায়গাটুকু তুমি এক্সট্রা পাচ্ছ, তোমার ফুসফুসে জায়গা বেড়ে গেছে। জায়গা বেড়ে গেলে বাতাস তখন প্রবেশ করে। আবার যখন এটা উপরে উঠে যায়, এটা যখন উপরে উঠে যায়, জায়গা কমে গেছে না, দেখো তো এইটুকু জায়গা আবার চাপ দিচ্ছে, উপরের দিকে উঠে গেছে, তখন আবার বাতাস বের হয়ে যায়। তাহলে শ্বাসকার্যের ক্ষেত্রে এই মধ্যচ্ছদাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ছাতার মতো এই জিনিসটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা। মানবদেহের বক্ষ গহ্বর উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল প্রসারিত ছাতার মতো এই পর্দাটাই হচ্ছে মধ্যপর্দা, তার মধ্যচ্ছদা। পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়ামকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে। কি জন্য? এটা কিন্তু কেমিস্ট্রির পড়া। পটাশিয়ামকে কে দিয়ে কেন প্রকাশ করি? কারণ সবগুলা নাম ওদের মানে হাইড্রোজেন যদি বলো তাহলে এইচ দিয়ে শুরু করি, হাইড্রোজেন এভাবে শুরু করি। হিলিয়াম বলো এইচ ই দিয়ে শুরু করি। কিন্তু পটাশিয়াম আমি পি উচ্চারণ হচ্ছে কিন্তু লিখলাম কে, কারণ হচ্ছে ল্যাটিন নাম নিছে, তাই না? ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তাহলে ওই ক্যালিয়ামটা নিছে। আবার সোডিয়ামের ক্ষেত্রেও তো, সোডিয়াম তুমি উচ্চারণ করতেছো সো, এস কেন হইল না, এন এ কেন? কারণ নেট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম।
তাহলে ওই ক্যালিয়াম হচ্ছে পটাশিয়ামের সংকেত, আর বাইকার্বনেট হচ্ছে এই যে কার্বনেট, আর হাইড্রোজেন একটা থাকতেছে। এখন যদি সোডিয়াম বাইকার্বনেট বলতো, আমি শুধু পটাশিয়ামের জায়গায় সোডিয়াম দিয়ে দিতাম, সোডিয়াম HCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা কি জন্য এই অধ্যায়ে দিছে, কারণ ওই যে কার্বন ডাইঅক্সাইড যখন বিনিময় হয় না, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এরকম যৌগ আকারে বিনিময় হয়, তখন ওই কার্বন ডাইঅক্সাইড এরকম পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কারণ বাতাস আমাদের দেহে মানে হচ্ছে চলাচল, আচ্ছা এরকম একটা প্রসেস যে তুমি যদি একটা খালি সিরিজ নাও, ওই যে সুই দেয় যে সিরিজগুলা খালি মনে করে নিলা, ওই খালি সিরিজের ভিতর কি আছে, বাতাস আছে। এখন বাতাসটা যদি তুমি পুশ করে দাও, মানে বাতাস যদি দিয়ে দাও, সেক্ষেত্রে ওইটা কিন্তু হার্টে গেলে আমাদের প্রাণ নাশের আশঙ্কাও থাকে, বাতাস চলাচল করতে পারে না। তাহলে তুমি বলো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডও তো বাতাস, ওইটা কিভাবে চলাচল করতেছে, ওইটা যৌগ তৈরি করে চলাচল করতেছে। অক্সিজেন যাচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে, আর কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে হচ্ছে রক্তরসের মাধ্যমে, যৌগ তৈরি করতেছে, যে পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করে হচ্ছে সে চলাচল করে। তাহলে এই জন্য আমাদের এখানে পটাশিয়াম বাইকার্বনেটটা আসলো। অ্যাজমা কি? অ্যাজমা হচ্ছে একটা রোগ, শ্বাসকষ্টের একটা রোগ। অ্যাজমা হচ্ছে এরকম একটা রোগ, মনে করো তোমার দেহে বাইরে থেকে কোনো একটা জীবাণু প্রবেশ করছে, অবশ্যই তোমার ইমিউনিটি সিস্টেম ওইটার বিরুদ্ধে লড়াই করবে, এসে হচ্ছে তোমার ওই বাইরে থেকে এটা কে আসলো, এটাকে হচ্ছে ধ্বংস করতে হবে, বা দেহটাকে প্রোটেকশন করার জন্য ইমিউনিটি সিস্টেম ওর অ্যান্টি জিনিসপাতিগুলো করবে, মানে হচ্ছে ওইটাকে ধ্বংস করার জন্য কাজকাম করবে। সেক্ষেত্রে অ্যাজমার ক্ষেত্রে কি হয়, তোমার যতটুকু প্রতিক্রিয়া দেখানো দরকার, বাইরে থেকে আসছে কোনো একটা জীবাণু, তোমার বডি যে প্রতিক্রিয়া দেখাবে তার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া দেখানো শুরু করে দেয়, এক্সট্রা কোনো কিছুই তো ভালো না, সেক্ষেত্রে এই রোগটা হয়ে যায়। ওই ফলপ্রসূতে অতিরিক্ত তোমার প্রতিক্রিয়া যখন দেখা যায়, তখন হচ্ছে তোমার এরকম শ্বসনিক জটিল অবস্থা দেখা যায়, মানে হচ্ছে অনেক শ্বাসকষ্ট শুরু হয়। আর অ্যাজমা রোগটা অনেক খারাপ, এক্ষেত্রে হচ্ছে মানে রোগীর অনেক বেশি কাশি, শ্লেষ্মা যায় গলা দিয়ে, এরকম মানে অনেক অনেক বহিঃপ্রকাশগুলো আমরা দেখতে পারি। তাহলে অ্যাজমা হচ্ছে এরকম রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলপ্রসূতে একটা রোগ, যেটাকে আমরা অ্যাজমা বলতেছি, শ্বাসকষ্টের মতো আর কি। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাইটিস হচ্ছে একটা রোগ যেটা ব্রঙ্কিওল, একটু আগে বললাম না যে ওই যে নালীটা দুই ভাগে ভাগ হয়েছিল, এটাকে বলছিলাম যে ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল। ওই যে শ্বাসনালীটা বা ব্রঙ্কাসে যখন ব্যথা হবে বা প্রদাহ হবে, ওইটাই হচ্ছে ব্রঙ্কাইটিস, মানে ওই নালীটাতেই হচ্ছে যে কোনো সমস্যা। সেক্ষেত্রে শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে, শ্বাসনালীর ভেতরে যদি কোনো ব্যথা অনুভব হয় বা প্রদাহ, ওইটাই হচ্ছে ব্রঙ্কাইটিস। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা রোগ যেটা নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়। এখন নিউমোকক্কাস যেটা, এটা হচ্ছে বানানটা তোমাকে খেয়াল রাখা লাগবে, এখানে তো বাংলায় লিখছে সমস্যা হয় না, কিন্তু ইংরেজিতে যদি লিখতে যাও, একটা পি আছে নামের শুরুতে, পিটা কিন্তু সাইলেন্ট থাকবে, PNEU এরকম করে, মানে পিটা কিন্তু থাকবে নামের শুরুতে। এই ভুলটা অনেকেই করে, নামের শুরুতে পিটা দেয় না, নিউমোনিয়া উচ্চারণ করে, নিউমোকক্কাস এন দিয়ে শুরু করে দেয়, কিন্তু এটা কিন্তু এন দিয়ে না, পি থাকবে সামনে, একটা সাইলেন্ট পি। তাহলে নিউমোনিয়া কি? একটা ফুসফুসের রোগ যেটা নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়। অথবা তোমার হচ্ছে শ্বাসনালীতে যে কোনো জীবাণু ঢুকলেও হচ্ছে এরকম, যদি তোমার শ্বাসে সমস্যা হয়, অথবা খাবার খাচ্ছ, ওই যে বললাম যে কথা বলতে বলতে যদি খাবার খাও, সেক্ষেত্রে ওই যে ঢাকনাটা কি বন্ধ হবে না খুলবে এটা বুঝতে পারে না, তখন ওই খাবারের নির্যাসগুলা বা মানে খাবারের কিছু পদার্থ যদি তোমার শ্বাসনালীতে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু নিউমোনিয়া হইতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম মেইনলি হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়, অথবা এই কারণগুলোতেও হইতে পারে। তাহলে এই যে ছোট ছোট প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এগুলার আশেপাশে আরো ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা হচ্ছে এটা ঘুরে পেঁচাই দিলে বা আরেকটু মানে মজা যাতে মনে রাখতে পারো। সেক্ষেত্রে আজকে ক্লাসটা আশা করি তোমাদের জন্য ফলপ্রসূ হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।